নমস্কার। ত্রিপুরার সাংবাদিক ভাইদের মাধ্যমে রাজ্যবাসীর সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে গুরুজনদের প্রণাম জানিয়ে আমার সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু উত্থাপন করার চেষ্টা করছি। মূলত বেশ কিছুদিন ধরেই একটা বিষয় আমাকে খুব ব্যথিত করছে এবং আমি ভাবুক হয়ে গিয়েছি, এবং সেই জায়গা থেকে শেষ পর্যন্ত সরে ওঠাটা আমার পক্ষে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা হলো, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। ভারতবর্ষের সংবিধান প্রণয়ন হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। আমরা এবার 72তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করেছি। এই জায়গায় দাঁড়িয়ে সংবিধানে আমাদের প্রত্যেকটা মানুষের, রাজ্যবাসী সহ গোটা ভারতবর্ষ প্রত্যেকটা মানুষের অধিকার সম্পর্কে, স্বীকৃত অধিকার সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের নাগরিকদের অধিকার কি কি অধিকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং সর্বোপরি ভোটাধিকার এর মধ্যে বর্ণিত আছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা বলুন, স্বাধীনতার সংবিধান রচনার 72 বছর পর এই ভারতবর্ষের মধ্যে সহ এই ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা প্রত্যেক 5 বছর পর পর ভোট প্রদানের মধ্য দিয়ে আমরা সরকার প্রতিষ্ঠিত করি। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলছি, রাজ্যবাসী আপনারা কি অধিকার ভোগ করছেন? অন্যের অধিকার আপনারা কি ভোগ করছেন? বস্ত্রের অধিকার কি আপনারা এখনো ভোগ করছেন? স্বাস্থ্যের অধিকার কি ভোগ করছেন? চিকিৎসার অধিকার কি এখনো ভোগ করছেন আপনারা? সর্বোপরি শিক্ষার অধিকার কি ভোগ করছেন? কোনো কিছু অধিকার আমরা এখন পর্যন্ত, স্বীকৃত অধিকার আমরা এখন পর্যন্ত কেউ ভোগ করিনি, যার কারণে আমাদের আজকের দিনে এই অবস্থা। আমরা স্বাধীন হয়েও আজকে আমরা পরাধীন। বাক স্বাধীনতা আপনারা কি ভোগ করছেন সেই বাক স্বাধীনতা? হ্যাঁ, একটা অধিকার শুধু আমরা, যে অধিকারের বলবৎ, যে অধিকার প্রয়োগের কারণে আমরা সমস্ত অধিকারগুলো থেকে বঞ্চিত, সেটা কি? সেটা হচ্ছে ভোটাধিকার। একটা অধিকার শুধু আমরা প্রয়োগ করি, সেই অধিকারটা হলো ভোটাধিকার। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে, যেমন মোমবাতি যেমন নিজে প্রচলিত জলে তার পার্শ্ববর্তী এরিয়াকে আলোকিত করে এবং নিজে নিঃশেষিত হয়ে যায়, ঠিক তদ্রূপ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে আমরা মোমবাতির মতো নিঃশেষিত হয়ে যাই, আমরা অন্ধকারের তলায় তলিয়ে যাই। কোথায় অধিকার, কোথায় শিক্ষা বলুন আপনারা? সেই অধিকার, আমাদের স্বীকৃতি অধিকার হাত পেতে নেওয়ার জন্য আমাদের নয়। যেহেতু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, আজকে আমাদের অবস্থা বলুন। শিক্ষার অধিকার কোথায়? সেই শিক্ষা কোথায়? শিক্ষা এবং বিগত কিছুদিন আগে উপদেশ দেওয়া এবং পালন করা কঠিন ব্যাপার, সহজ নয়। বিগত কিছুদিন আগে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রত্যেকটা মানুষের ঘরে যদি স্বামী বিবেকানন্দর ছবি রাখা হয় তাহলে ত্রিপুরা উন্নত হয়ে যাবে। স্বামী বিবেকানন্দর অনেকগুলো বাণী আছে, সেটা দেশ বিদেশে সেই বাণীগুলি অনেকেই পালন করছে। এর বাণীর মধ্যে একটা বাণী সবচেয়ে স্পষ্ট এবং পরিষ্কার, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান কে দিতে পারে? টাকা পয়সা,
ধন দৌলত দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না, একমাত্র দিতে পারে সুশিক্ষা। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান দিতে পারে সুশিক্ষা। কোথায় আমাদের সুশিক্ষা? কোথায় আমাদের সুশিক্ষা? এই শিক্ষা সম্পর্কে যদি আমরা বলি, কিছুদিন আগে আমি আমার নির্বাচন গেল, একটা ফোনও আসলো না যে আশিসবাবু তোমাকে কাজ করতে হবে, আশিস আপনাকে কাজ করতে হবে। কারোর তরফ থেকে কোনো ফোন আসেনি। ভাবতো না হলে এই অবস্থা কত কি। আর 2 নম্বর হচ্ছে কি, এই কিছুদিন আগে এক শিক্ষক বলেছে তৃণমূল যে বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর, হ্যাঁ, এবং সোমবার দিন কৈলাস শহরে এক তৃণমূল নেতা বলেছে যে কিছু সংখ্যক বিধায়ক এখানে যোগাযোগ করছে আগামী দিনে এখানে তৃণমূলের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, বিশেষ করে রাজনৈতিক মানুষের রাজনীতি, ত্রিপুরা রাজনীতির স্বার্থে নতুন করে সংগঠন বা তৃণমূলের তার করতে পারে, বা আপনারা কি এরকম ভবিষ্যতে কিছু দেখছেন? না, প্রথমত আমি সেদিনও গেছিলাম, এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু জানিও না। আমি এই বিষয়ে অ্যাডভান্স হইতেও চাই না, উত্তরও দিতে পারি না। আমি এই বিষয়ে ইন্টারেস্টেডই না। আমি আগেই কইছি কি লাভ হইব। 25 বছর পরিবর্তন করলাম, 25 বছর পরিবর্তন করে প্রত্যাশা মানুষ বুঝতেছে। আমরা যেহেতু এমএলএর এখানে কি অবস্থাতে আছি, এটা ওপেন সিক্রেট এখন হয়ে গেছে। এই জায়গাতে আমাদের একটাই প্রশ্ন, প্রত্যেকটা মানুষের কাছে আপিল, প্রত্যেকটা মানুষের নাগরিকদের অধিকার, আপনাদের সহ সরকারি কর্মচারী থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সেই অধিকার বাস্তবে রূপদান করা, সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা এবং সেই সরকারি সুযোগ সুবিধাগুলো গরিব অংশের মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা, সকলের সাহায্য নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। প্রথম কাজ কি হবে? গরিব শুধু গরিবই থাকুক, রাজনীতি, হ্যাঁ আমার তো অনেকেই কো ভাই তুমি যেভাবে কাজ করতেছো ও পোস্টেও কো তুমি তো টিকেটের লাগি কি সব টিকেট লাগি রাজনীতি করতো। আমি তো টিকেটের রাজনীতি করি না, কে দিব কে না দিব, কিনদল দিব কিতা করবো না করবো, এটা অনেক পরের ব্যাপার। আমি অক্ষণ যদি কিছু না করতাম পারি, আমি 5 বছরের পরে চিন্তা করে আমি কি করি, যেটা আমি কইতেছি, কোনো সরকারের কোনো প্রতিনিধি যদি একজন যদি প্রতিবাদ করতো, একটা সূত্র শুরু করতো, আজকে হয়তো আমরা প্রতিবাদী হইলাম। দেখছেন, প্রতিবাদ হিসাবে সরতে বাধ্য হয়েছে। প্রতিবাদ এমন একটা বিষয়, সমাজকে জাগ্রত করা, সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে সাহায্য করে সেই প্রতিবাদ। আচ্ছা, এই যে আপনি যে জন বিধায়ক, যে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি হয়, এই 3 বছরে কয়টা কর্মসূচিতে আপনি ডাক পেয়েছেন বা কী ধরনের সহযোগিতা পেয়েছেন? এখনো পর্যন্ত বিজেপি পার্টি বিষয়েও আপনাকে খুব কম দেখা যায়, কেন কম দেখা যায় বিষয়টা যদি কোনো? সেটা তো আপনাদেরকে বললামই, আমাদেরকে একটা এডিসি নির্বাচন গেল, একটা ফোন, একটা কাজ করার জন্য লোকসভা নির্বাচন করেছে, কাজ করতাম দিনের রাত, রাত্র দিন গেছে, দিনের রাত যেত খবর পাইবেন। এবং ফুটেজ আছে মনে হচ্ছে রাজ্যের সবচেয়ে বেশি প্রোগ্রাম লোকসভাতে আমি করছি, কারণ আমার বিধানসভাতে এস্টিমেট প্রচুর ছিল। কাজ করছে একদম ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করেই কাজ করছে। রেজাল্ট ভালো হয়েছে, কাজ করার সুযোগ দিছে না, হইছেই না, কোনো প্রোগ্রামে রাখে না, কোনো একটা প্রোগ্রামে আজকে 1.5-2 বছর ধরে রাখে না লোকসভার পর থেকে। আমি যেটা কইছেন, স্বামী বিবেকানন্দ কইছেন যে যোগ্য জায়গাতে থাকতে যদি যোগ্য সম্মান না পাওয়া যায়, ওই জায়গাতে আগ বাড়াইয়া গিয়া যাওয়াটা উচিত না। এখন যদি আপনাদের দল থেকে কোনো রকমের নোটিশ পাঠায় যে আপনারা যেভাবে কথা বলছেন বা কিছু বলছেন বিজেপির সাথে, তাতে যদি আপনাদের কোনো অপসারণ বা কিছু, তাতে কি আপনার কোনো সেফ হতে? না, আমি আজকের থেকে PB24 বুঝলাম, মিনারেল বুঝলাম, এরপরেও আমার রাখছে না, দল রাখলে কেন যেতাম না? বিশেষ করে অপসারণের মানে যেভাবে মুখ খোলা হতো দল বিরোধী না, এটা তো দল বিরোধী কোনো কার্যকলাপ, এটা জানি না এটা দল বিরোধী হইতেছে কিনা। অধিকার লড়াই, অধিকারের কথা কইতে গিয়ে দল বিরোধী, আমার তো মনে হয় না এই কাজ করবো, কারণ এর আগে আমি 2বার কথা কইছি, এমন তো কোনো বিবৃতি হয়েছে না, সুবোধ হয়েছে না, প্রতিক্রিয়া হয়েছে না। এখন এই বিষয়ে আলোচনা করাটা ঠিক না। এটা যে দলের কাজ করতেছি,
মানুষের দলের কাজ করা আর মানুষের কাজ করা এক কথা। জনগণের কাজ করার আপিল নিয়ে এখানে কথা কইতেছি, কাজ করুক, এতে মনে না দলীয়ভাবে কোনো, আমি এটা বিশ্বাস। সাংবাদিক আমার থেকে এই পৃথিবীর আলো আগে দেখেছেন। আমি প্রথমেই বারবারই বলার চেষ্টা করছি, আমরা কি অধিকার সম্পর্কে সচেতন এবং অধিকার ভোগ করছি কিনা? না, হ্যাঁ, শুরু করছি। আমি আছি যে আপনি বলেছেন আমরা অধিকার পাচ্ছি না, এখন অধিকারের জন্য আপনি কি কোনো আলাদা করে লড়াই করবেন? আমি আলাদা করে, হ্যাঁ, লড়াই করব গতিকেই আমি আজকে আপনাদেরকে দেখেছি। আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে এবং আপনাদেরকে সাহায্য চাইছি, আপনাদের সাহায্য আমি সর্বাগ্রে চাইছি, রাজ্যবাসীর সাহায্য চাইব এবং লড়তেই হবে আমাদেরকে। কবে থেকে লড়বেন, কিভাবে লড়বেন? এরকম কোন আন্দোলনের জন্য ফিক্সড তারিখ না, কোনো তারিখ, কোনো ব্যানার, মানে আন্দোলন লাগে আলাদা কোনো ব্যানার, অধিকারের জন্য আলাদাভাবে আপনি ব্যানারটা হতে পারে যে কথা বললেন, ব্যানার হয়তো ব্যানার একটা হতে পারে, কারণ একটা ব্যানারের নিচে থেকে কোনো রাজনৈতিক ব্যানার হবে না। রাজনৈতিক ব্যানার ছাড়াই আপনি অধিকার লড়াই হচ্ছে। কবে নাগাদ শুরু করবেন? আজকে থেকে কাজ শুরু করছি, আপনাদের হাত ধরে, আপনাদের মাধ্যমে প্রচার দিয়ে আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, কখন, কবে, কিভাবে, কোন কাজ কোথায় করব আপনারা জানবেন। আপনাদের সহযোগিতা আমি বারবার কামনা করছি, আপনারা জানবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে মুখ্যমন্ত্রী উপদেশ দিচ্ছে কিন্তু তিনি সঠিকভাবে তার উপদেশ পালন করছেন না, এই বিষয়ে আপনার বক্তব্য, মানে কোন উপদেশ দিচ্ছেন কি? মানে এখানে আপনি বারবার বলছেন অন্যের অধিকার কি আমরা ভোগ করছি, বর্ষের অধিকার, স্বাস্থ্যের অধিকার, তাহলে সরকার বলছে বারবার যে আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের পাশে সবসময় মানে এটা করছি। বিশেষ করে আপনি আবার বলেছেন, হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী তার দেওয়া নির্দেশ পালন করছেন না সঠিকভাবে, এই বিষয়টা কিভাবে আপনি ব্যাখ্যা করেন? আমি তো বলেছি এই বিষয়ে ব্যাখ্যা বলতে কি, তা শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর কথা যেহেতু এখন বর্তমানে আছেন তার কথা উঠিয়েছি, এবং আমি কিন্তু পক্ষান্তরে আরেকটা কথা উঠিয়েছি যে আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত একটা সমাজ তো আর 2 বছর আর 3 বছরে পিছিয়ে গিয়েছে না, এই সমাজটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমরা বঞ্চনার শিকারের মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছি, প্রতিষ্ঠিত একটা জায়গাতে সমাজটা হয়েছে। তাহলে আপনি এই কথা শিওর যে রাজ্যে কোনো সুশিক্ষা, রাজ্যে সুশিক্ষা কথার অর্থ হচ্ছে, আপনারা জানেন স্বামী বিবেকানন্দ সুশিক্ষা আধ্যাত্মিক, নেই পরায়ণতার শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা থেকে শুরু করে বাস্তবমুখী শিক্ষা, সমস্ত কিছু শিক্ষা। মানুষ আজকের দিনে সুশিক্ষার খুবই অভাব। যদি সুশিক্ষা থাকতো, আপনি বলুন, আমি যে সমাজটার কথা বললাম, আজকে যদি সুশিক্ষা থাকতো, আজকে যে সমাজটার কথা বললাম, আজকের 52টা চা পাতা বাগানের অবস্থাগুলো আপনারা দেখুন। গ্রামের প্রত্যন্ত যে আমার জনজাতি অংশের মানুষ, প্রত্যন্ত পাহাড়ে যারা বসবাস করছে, তাদের শিক্ষাগত অবস্থানগুলো আপনারা দেখবেন কোন জায়গাতে। হ্যাঁ, একটা জায়গাতে শিক্ষা ন্যূনতম হচ্ছে, যেটা হচ্ছে শহরমুখী শিক্ষা, ন্যূনতম কিছু হলে হচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং আমার প্রত্যন্ত পার্বত্য ত্রিপুরা, আমার জনজাতি অংশের যে মানুষের বসবাস, প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত পাহাড়, সেই জায়গাতে শিক্ষার অবস্থাগুলো আপনারা দেখুন। যেটা দেখা গিয়েছে, প্রত্যেক বছর মাধ্যমিকে অনেক স্কুল ড্রপ আউট হচ্ছে এই প্রত্যন্ত পাহাড় অঞ্চলে। যদি ভালো শিক্ষার ব্যবস্থা থাকতো তাহলে ড্রপ আউট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত, 1। 2 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী তার সঠিক উপদেশ পালন করছেন না, তিনি শুধু বানিয়ে দিয়ে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই স্লোগান কি কতটুকু কার্যকর রাজ্যে? এই স্লোগান কতটুকু কার্যকর এবং বাস্তব আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই বললাম, বিশেষ একটা শ্রেণীকে বাদ দিয়ে, বিশেষ একটা ব্যবস্থাপনাকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে হবে? আজকে যেটা শিক্ষার কথা বললাম, আজকে প্রত্যেকটা প্রত্যন্ত পাহাড় অঞ্চলে এবং চা পাতা বাগানগুলোর যে অবস্থা, শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যর দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে তাদের যে অবস্থা, সেই অবস্থার
এই 3 বছরে কোনো অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এত বড় সমাজকে বাদ দিয়ে শ্রেষ্ঠত্ব করা কী করে হবে? শ্রেষ্ঠত্ব করা হতে হলে প্রত্যেকটা মানুষকে ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলেই শ্রেষ্ঠ হবে। বৃহৎ একটা অংশের মানুষ, শুধু আমি আপনি নয়, বৃহৎ সমাজের অংশ আজকে পিছিয়ে আছে বিভিন্ন দিকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, পানীয় জল থেকে, চিকিৎসা থেকে, সব দিক দিয়ে তারা পিছিয়ে আছে। আপনাদের পত্রিকার মাধ্যমে, নিউজের মাধ্যমে আমরা এই রাজ্যবাসী অবগত হচ্ছেন প্রতিনিয়ত যে তারা কি অবস্থায় জীবনযাপন করছে, তাদেরকে বাদে কি করে শ্রেষ্ঠ হবে? এই রাজ্যের প্রত্যেকটা মানুষের অধিকার, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সাংবাদিক বন্ধুদের, পুলিশ অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিকের অধিকার সুরক্ষিত যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে। হ্যাঁ, আমি মনে করি আমাদের পিছনে যদি যাই অতল সমুদ্র তলে তলিয়ে যাব, যদি সামনের দিকে যাই অতল সমুদ্র তলে নিজে তলিয়ে যাব, এবং ভবিষ্যতেও অতল সমুদ্র তলের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করাবো। আর যদি সামনের দিকে এগিয়ে যাই, সমস্ত পথ পরিষ্কার করে, তাহলে নিজে বাঁচব এবং অন্যকে আমরা বাঁচাতে পারবো, এবং এই রাজ্যটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, এবং এই রাজ্যটাকে ভারতবর্ষের কাছে আমরা চিহ্নিত করতে পারবো। পাশাপাশি এই অর্থে আমি আমার আজকের যে সাংবাদিক সম্মেলন, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং প্রত্যেকটা মানুষকে সরকারি সুযোগ সুবিধা, সঠিক মানুষকে বেনিফিশিয়ারিদের সুযোগ সুবিধা যদি না দেওয়া হয়, সামাজিক বৈষম্য আরও বাড়বে। তাই আমি রাজ্যের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা মানুষকে আমি বিনম্রভাবে আবেদন করব, সরকারি বেসরকারি ব্যক্তিগত প্রত্যেকটা মানুষকে কাছে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আমি বড়দের প্রণাম জানিয়ে এবং প্রত্যেকটা মানুষকে আমি আপিল করব, আমাদের সেই অধিকারের লড়াইয়ে আপনারা সামিল হবেন। আমরা সামিল হয়ে আমাদের অধিকার আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু স্বাধীনতা হয়েছে, অধিকার যেহেতু 72 বছর পর আমরা অধিকার পাইনি, আমরা আন্দোলনের মধ্য দিয়ে হলো আমরা আমাদের প্রত্যেকের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। এই কথাটুকু বলছি। এই কথাটুকু বলে আমি রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমার আপিল, আজকে কোনো দিন আজকে স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনো দল এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো দল এগিয়ে আসেননি। আগামী দিনও কোনো লাভ হবে না। কি লাভ হবে? আমরা গরিবরা শুধু ব্যবহৃত হচ্ছি। শুধু একটাই বিষয়, এই ভারতবর্ষের সংবিধান, আপনারা একেবারে প্রত্যেককেই বিবেকবান, একবার বিবেকেরকে প্রশ্ন করে দেখুন, কিসের জন্য? একমাত্র একটাই জায়গা, একটা অধিকার প্রয়োগ করে, শুধু ভোটাধিকার প্রয়োগ করে আমরা নিজের জীবনকে ধ্বংস করছি। আর কতদিন? আমরা দলমত নির্বিশেষে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। পাশাপাশি যদি আমি বলি, আমি একজন এসসি রিজার্ভেশন সিট থেকে আমি প্রতিনিধি হয়ে এসেছি, এই জায়গায় যদি বলি আমরা এখনো ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের স্বীকৃত অধিকার থেকে আমি বঞ্চিত, আমরা বঞ্চিত। কোথায়? ত্রিপুরা রাজ্যের ইতিহাসে তো হয়নি এমন। সংবিধান স্বীকৃত হওয়ার পর, রাজনীতি শুরু হওয়ার পর ত্রিপুরার ইতিহাসে হয়তো প্রথমবার হয়েছে আমরা এসসিরা, আমরা দলিতরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছি। এখন পর্যন্ত মন্ত্রিসভা সম্প্রসারণ হয়নি এবং আমাদের এখন পর্যন্ত কোনো মন্ত্রিসভাতে প্রতিনিধি নেই। শুধু তাই নয়, রাজ্যের আমার দলিত ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে অধিকার প্রশ্ন, যেহেতু সংবিধান স্বীকৃত অধিকারের লড়াই এবং সংবিধানে স্বীকৃত আছে তফসিলি যা রিজার্ভেশন, দলিত শ্রেণীর মানুষের রিজার্ভেশন। আজকে বলুন আমাদের অধিকারকে খর্ব করে রাখা হচ্ছে যুগ যুগান্তর ধরে। আপনার সাংবাদিক বন্ধুদের কাছে মাধ্যমে আমি রাজ্যবাসীকে, আমার দলিত শ্রেণীর মানুষদেরকে আমি অবগত করাতে চাই। 7 বছর পরে একটা আলোচনা সভা হয়েছিল, আমাদের চেয়ারম্যান ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি। আমি সেদিনও প্রশ্ন করেছিলাম, সেখানে আপনারা ছিলেন না, যার দরুন রাজ্যের মধ্যে পৌঁছায়নি। আমি প্রশ্ন করতে চাই, আমার দলিত বন্ধুদের, দলিত ভাইদের, দলিত মায়েদের অধিকার আপনারা বলুন,
আজকে একটা আমাদের দলিতদের জন্য অ্যাট্রোসিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে। আমার দিল্লি কমিশনে আমি চিঠি লিখেছিলাম একবার, আমি সরাসরি গিয়েছিলাম একবার। অ্যাট্রোসিটি অ্যাক্ট একটা কমিশন, সেই কমিশনের আমাদের ত্রিপুরা রাজ্যের অফিস, ভাবলে অবাক হবেন আপনারাও, আমার রাজ্যের দলিতরা আজকে কোন জায়গাতে আছেন। মানে তাদের বিকাশ তো হচ্ছে না, শিক্ষার বিকাশ হচ্ছে না, স্বাস্থ্যের বিকাশ হচ্ছে না, পানীয় জলের বিকাশ হচ্ছে না, বিশুদ্ধ পানীয় জলের বিকাশ হচ্ছে না। কোথায় বিকাশ হচ্ছে? তাদেরকে বাদ দিয়ে তো সবকা সাথ সবকা বিকাশ সম্ভব নয়। আর তাদের যদি বিকাশ হতো, আজকের দিনে অন্তত দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম এবং প্রত্যন্ত পাহাড়, জাতি জনজাতি অংশের মানুষ অনেকেই আছেন পাহাড়ে, গিয়ে দেখবেন আপনাদের মাধ্যমে তো সারা রাজ্যের মধ্যে প্রতিনিয়ত খবর প্রচলিত হচ্ছে। আর আমরা যেটা প্র্যাকটিক্যাল জ্যোতিপুরা, তাহলে এই কথাগুলি সম্পূর্ণ অধরা, তার বলার অপেক্ষা রাখে না। তাদের মধ্য দিয়ে তো উঠে আসছে বিষয়গুলি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেহেতু একটা সদলীয় বিধায়ক, নিশ্চয়ই আপনার মানসিকতা আছে জনসাধারণের জন্য কাজ করার জন্য। আপনি কি কোনো কাজ করতে গিয়ে আপনি কি মনে করছেন যে আপনাকে সরকার সহযোগিতা করছে না? আপনি সঠিকভাবে কাজ করতে চাইছেন মানুষের জন্য, কিন্তু আপনি সেই সহযোগিতাটা সঠিকভাবে পাচ্ছেন না। যদি পেতেন তাহলে সমাজের জন্য কিছু একটা করতে পারতেন। কি বলবেন যে সরকারের ভূমিকাটা কি আপনার জন্য একজন বিধায়ক হিসেবে? এই বিষয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি, বেশ দুটো তিনটা প্রোগ্রামের মধ্যে। আপনারা জানেন সেই বিষয়গুলো, 3টা প্রোগ্রামে আলোচনা করেছি। এখানে নতুন করে বলার কিছু নেই। 3টা প্রোগ্রাম একদম পরিষ্কার, সাত কথার মতো আমি পরিষ্কার করে উল্লেখ করার চেষ্টা করেছি। আমি এখন যেহেতু আমরা যেহেতু আমরা অনেকেই জানি না, জানেন আপনারা, একদম পরিষ্কার হয়ে গিয়েছে চ্যানেলের মধ্য দিয়ে। যদি সহযোগিতা খোলাখুলি না বলেন যে আপনি একজন বিধায়ক, মানুষ আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে, আপনি যেই বিধানসভাতে দাঁড়িয়েছেন সেই মানুষগুলি আপনার আমি বলতেছি যে আপনি যে এলাকার বিধায়ক হিসেবে সরকারের যে প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কত কি পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন সরকারের? এই ক্ষেত্রে আমার বিধানসভার ক্ষেত্রে কাজ হচ্ছে না এমন বিষয় নয়, কাজ হচ্ছে। সহযোগিতা যেটুকু পাওয়ার কথা ছিল পাইনি। আর আপনারা জানেন, এই রাজ্যবাসী শুধু আপনারা প্রত্যেকটা মানুষ জানেন, প্রত্যেকটা ছোট থেকে বড়, চলো পাল্টাই পরিবর্তনের যে স্লোগান, সেই স্লোগানের মতো আজকের দিনে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে চলো পাল্টের স্লোগানের মতো আমাদের অবস্থান সম্পর্কে। আপনারাও জানেন, প্রত্যেকটা মানুষ জানেন, আর বলার এখানে কোনো অপেক্ষা রাখে না। চলো পাল্টের স্লোগানের মতো প্রত্যেকটা মানুষ জানে আমাদের অবস্থান সম্পর্কে। এখন ত্রিপুরাবাসীর জন্য বিকল্প কি ব্যবস্থা আপনার নজরে কি মনে করেন? বিকল্প ব্যবস্থা নজরে বলতে আমাদের ত্রিপুরা রাজ্যের আপনাদের হাত ধরে আপনাদের সহ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের যতটুকু পারা যায় তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, স্বীকৃত অধিকার, সরকারি সুযোগ সুবিধার যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে সচেতন করা এবং প্রকৃত অর্থে তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা। তার মধ্য দিয়ে হবে কি, আজকের দিনে ত্রিপুরা রাজ্যে সহ যেটা রেশিও গরিব এবং ধনীর, এই যে সুবিধাগুলো মূলত একটা অংশের মানুষ ব্যবহার সুযোগ পাচ্ছে, বাকিরা কিন্তু পাচ্ছেন না। যার জন্য কিন্তু আজকে সরকারের সুযোগ কঠিন বিষয়ে দাঁড়িয়েছে। সরকারের সুযোগ সুবিধা না পেলে একটা মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে আপ্রাণ চেষ্টা করলেও অনেকেই সফল হয় না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মন্ত্রিসভার সম্প্রসারণ কি চান আপনি? এখন যে অবস্থা চলছে মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়া কি প্রয়োজন? আর আপনি আরেকটা সংযোজন, যে আপনি বলছেন যে এসসি কমিউনিটির কেউ নেই একটা মন্ত্রিসভাতে, আপনি কি চাইছেন যে একটা তহসিলি অংশের একটা মন্ত্রিত্ব দরকার? আর তো বিশেষ আপনি যেটা গেছেন একই। আমার তো আজ পর্যন্ত তো কোনো বিষয়ে সিদ্ধান্ত আমাদের নেওয়া করছে না। এখন পর্যন্ত কোনো বিষয় ব্যস্ত আছে, একজন স্পিকার আছে, স্পিকার আর মন্ত্রী তো এক নয়। স্পিকার মন্ত্রী হলে সরাসরি মানুষের কাজ করতে পারবে, স্পিকার হলে একেবারে প্রিজার্ভ, সেই বিষয়ে আপনারা জানেন, একেবারে প্রিজার্ভ হয়ে থাকতে হয়। কারোর জন্য তেমন কোনো কিছু করার ক্ষমতা ওনার নেই। রাজ্যের মন্ত্রিসভা কি সঠিকভাবে কাজ করছে কি এই বিষয়টা?
মন্ত্রিসভা রাজ্যের উন্নয়নের সাথে রাজ্যের উন্নয়নের সাথে কতটুকু হচ্ছে এটা তো আর বলার, এই কথাগুলোর মধ্যে আপনারা বুঝতে পারছেন। আর যেটা বললেন মন্ত্রিসভার সম্প্রসারণ এবং এসসি প্রতিনিধি, মন্ত্রিসভার সম্প্রসারণ 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, করলেও ভালো, না করলেও ভালো। আমাদের যে অপিনিয়ন, আমাদের তো অপিনিয়ন কোনো সময় নেওয়া হচ্ছে না, কোনো সময় অপিনিয়ন নেওয়া হচ্ছে না আমাদের। তো এই অপিনিয়ন যেহেতু নেওয়া হচ্ছে না, আমরা এই মন্ত্রিসভার বিষয়ে আর আমরা বিশেষ কিছু বলতে চাইছি না। 3 বছর হতে চলছে এই যে মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, আমার মনে হয় আর কবে হবে সন্দেহের অবকাশ আছে। আচ্ছা, আপনারা কি এখনো রাষ্ট্র হিসেবে করেছিলাম কোথায় স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবেন, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আত্মনির্ভর হবেন, কি করে হবে? একটা সমাজকে, বৃহৎ একটা সমাজকে, সমাজের বিভিন্ন অংশের মানুষের অধিকার যেদিন প্রতিষ্ঠিত না হবে, একটা ত্রিপুরা রাজ্য না হবে স্বয়ংসম্পূর্ণ, না হবে আত্মনির্ভর। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ত্রিপুরা রাজ্যের মধ্যে 52টি চা পাতা বাগান আছে এবং চা পাতা বাগানের যে এলাকার যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি, সব দিক দিয়ে 1947 সালের পর ভারতবর্ষে বিভিন্ন স্টেট থেকে গাছ নাড়লে টাকা পয়সা ঝরে, তার ভিত্তিতে ত্রিপুরা রাজ্যে এসেছিল ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে। আজকে তাদের অবস্থা দেখুন, 1947 সালের পর যে অবস্থা, আজকের দিনও তাদের কোনো অবস্থার পরিবর্তন হয়নি, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তাই বলছি, আমাদের অধিকার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করাতে হবে এবং অধিকার ভোগ করার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা বলুন সাংবাদিক বন্ধুগণ, আপনারা বলুন, আপনারা কি সাংবাদিকরা কি অধিকার ভোগ করছেন? কি অধিকার আপনাদের ছিল? লক্ষ্য করে দেখুন, আমরা ইতিহাস পড়েছি, ভারতবর্ষ যখন ব্রিটিশদের কাছে পরাধীন ছিল, তৎকালীন সময়ে সংবাদপত্র মানুষকে জাগ্রত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ছাত্র যুব সমাজকে উদ্দীপিত করেছিল সংবাদপত্রের মাধ্যমে এবং এই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আপনারাও কি স্বাধীন? যদি আপনারা অধিকার ভোগ করতেন তাহলে বলুন, আজকে 1 বছর যাবৎ ধরে আপনারা কিভাবে নিগৃহীত হচ্ছেন? প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে আপনারা নিগৃহীত হচ্ছেন, আপনাদেরকে রাস্তায় ধর্ণায় দিতে হচ্ছে। এই কোন সমাজ? পাশাপাশি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষ মোমবাতির মতো নিঃশেষিত হয়ে যাচ্ছি। আপনারা বলুন, এই সমাজের মধ্যে এই যে ধনী গরিবের পার্থক্যটা কেন এবং কোথায়? মানুষ একটা শ্রেণী, খুব কম একটা শ্রেণী খুব ধনী হচ্ছে, আর বৃহৎ একটা শ্রেণী দিনের পর দিন গরিব থেকে গরিব হচ্ছে। কেন? তারও কারণ আছে। তার কারণ সরকারি যে সুযোগ সুবিধা, আমরা সরকার প্রতিষ্ঠিত করার পর সরকারি সুযোগ সুবিধাগুলো শুধু একটা শ্রেণীর অংশের মানুষ যারা রাজনীতির ক্ষমতার মধ্যে বসে আছেন, তাদের একটা শ্রেণী এবং তাদের নিকটাত্মীয়, তারাই শুধু ভোগ করে যাচ্ছেন সরকারি সুযোগ সুবিধাগুলো, যার জন্য তার একটা শ্রেণী শুধু বড় হচ্ছে। প্রসঙ্গত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পরে রাজনীতি আমি কেন করব? আমার রাজনীতি করার অধিকার আছে, আমি রাজনীতি দল করছি, আমাকে জনপ্রতিনিধি বানানো হয়েছে। আমার কি করার মানুষের প্রতি আমার কি দায়িত্ব? আমার দায়িত্ব প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে আনা, প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে কথা বলা, প্রত্যেকটা মানুষকে সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রশ্নতে তাদের সঙ্গে থাকা। কিন্তু আমরা কি করছি? আজকের দিন পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে আমার মনে হয় না রাজনীতি যারা করছেন, দলমত নির্বিশেষে, আমি বলছি না আজকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কাউকে আমি করছি না, শুধু এইটুকুই বলছি, আপনারা বলুন, ওকে হাত দিয়ে বলুন, রাজ্যবাসী, এই আপনাদের অধিকার সম্পর্কে কোনো দল আপনাদেরকে অবগত করেছে কি? আপনাদের অধিকার যদি অবগত করানো হতো এতদিন পর্যন্ত, তাহলে আজকে আশিস দাসের এই জায়গায় বসতে হতো। প্রতিবাদ করাটা মানে আমার রাজ্যের বাসীকে উপেক্ষিত করা।
আমি এই জায়গায় তারা সহমত পোষণ করছি না, তাহলে আপিল করছেন। আমার ব্যক্তিগত সহমত পোষণ আমি করছি না, তার লাগে জ্বালাইছি না। এবং রাজ্যের প্রত্যেকটা পুরান কার্যকর্তা যেভাবে হইতেছে এই জায়গাটাতে সহমত পোষণ করতেছি না, তার লেগে জ্বালাইছি। দলে থেকে না কাজ করতে হলে আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না। ঘর থেকে না কাজ করতেইব, আমার ঘর দেখবি, বাইরে গিয়ে কাজ করতে পারতাম না। কাজ আমি ঘর থেকে কি করতে। একটা বিষয়, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার কোনো ফোনে আলাপ না, আছে? না। লাস্ট কবে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে? লাস্ট 1 বছর। 1 বছর পরে কোনো মুখ্যমন্ত্রী থেকে কোনো ফোন এসছে বা আপনি না, ফোন করতে না, চেষ্টা করেছেন? না, কোনো বিষয়ে আলোচনা? না, কোনো বিষয়ে আলোচনা হয়নি। আপনার বিধানসভার জন্য না, কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের এই কোপারেশনটা নাই কেন? নাই কেন? বাড়ির গার্জেন যদি ছেলেরে না জিজ্ঞেস করে, অ্যাডাল্ট ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়েরা যদি বাবা গার্জেন যদি প্রয়োজন বোধ না করে, ছেলে মেয়েরা কি করতে পারবো? ছেলে আপনি একটা কথা বলেছেন যে অধিকারের বিষয়ে আন্দোলন বা মানুষের সেখানে প্রতিবাদ করলে কিছুটা সমাজের পরিবর্তন আসে। কিছুদিন আগে 10,323 আন্দোলন করতে গেছে, গান্ধী মুক্তি নিচ্ছে, তার আগে আপনি করছেন, কিন্তু তারা যখন আন্দোলন করতে গেছে তখন আন্দোলনে বাধা দিচ্ছে। এই বিষয়ে আমি কিছু কইতাম না। এই বিষয়ে কেন না, এই বিষয়ে আমি এখন কইতাম না। আমরা জাস্ট আপনার সবাই লাগি, আপনারা আমি সবাই মিল লাগি। তারা তো অধিকার রক্ষার লাগে আন্দোলন করে। প্রত্যেকের অধিকারের লড়াই আমরা একসঙ্গে লড়ুক, প্রত্যেকের সাহায্য চাবো। প্রত্যেকের, আমি বারবার করতেছি, আপনাদের সাহায্য লাগবো, আমার প্রত্যেকের সাহায্য লাগবো। কারণ এটা আমার একার লড়াই না, অধিকারের লড়াই একা লড়তে পারে না। আমি আপিল করতেছি, আপনাদের সবাই সাহায্য লাগবে। সবার সাহায্য। তাদের আন্দোলনটা কি যুক্তিযুক্ত না? তাদের আন্দোলন যুক্তিযুক্ত না, যদি যুক্তিযুক্ত না হইতো হাইকোর্ট রায় দিল না, আন্দোলন করতে পারো তোমরা। হাইকোর্টের স্বীকৃতি দিছে। এখানে আমি তো অযুক্তির মধ্যে আছে, আমিও তো বলতাম পারবো না, হাইকোর্টের রায় দিছে। একটা বিষয় একটু অন্য ব্যাপারে কথা বলি, যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে যে সন্ত্রাস হয়েছিল মনে হচ্ছে পশ্চিমবঙ্গে, সেই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সব মন্ত্রী বিধায়করা মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ জানিয়েছে। আপনি একজন সদলীয় বিধায়ক হয়ে আপনি সেই প্রতিবাদে সামিল হননি কেন? কি যুক্তি রয়েছে সেখানে? না, গত 5 দিন মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রতিবাদ হিসাবে পশ্চিমবঙ্গের প্রতিবাদ স্বরূপ মোমবাতি জ্বালানোর আপিল করছিলেন। ব্যানার নিয়ে রাজ্যের মধ্যে ছোট ছোট আকারে করোনার পরিস্থিতিতে মাথায় রেখে সবাই করছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি উনিও করোনার সামনে রেখে খুব কম সংখ্যক লোক নিয়ে উনিও প্রদর্শন করছেন, মোমবাতি জ্বালাইছেন, প্ল্যাকার্ড লাগাইছেন। আমি করছি না কেন? এই জায়গাটা একটা এমন একটা প্রশ্ন, এমনভাবে আপনারাও প্রশ্ন করেন না, উত্তর দিয়েও পারা যায় না। প্রসেনজিৎ চক্রবর্তী কে মারলো, কে না মারলো কেউ জানে না, কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল। আমাদের পুরান বর্ষিয়ান কার্যকর্তা মাইর খেয়েছে, কোনো প্রতিবাদ আইনি। সদ্য সমাপ্ত ত্রিপুরাতে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে, এডিসি নির্বাচন। কে মারছে, কারা মারছে, কীভাবে মার খেয়েছে আমার বলার দরকার নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, জনজাতি কার্যকর্তারা অনেকভাবে আক্রান্ত হয়েছেন। আপনাদের মাধ্যমে সারা রাজ্য পাইছে, আক্রান্ত হয়েছে। একটা মোমবাতি তো কেউ জ্বালানোর কথা কইল না। তাইলে কি আমার এই ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত গ্রাম পাহাড়ের মানুষ যারা উপেক্ষিত, আমরা দলিত যারা আমরা উপেক্ষিত, আমাদেরকে তাহলে কি অপমান করা হইল না? মার থেকে মাসির দরদ বেশি, তাই আমিও জ্বালাইছি না। জ্বালাইলাম, 100 বার জ্বালাইলাম। আগে গেছি করোনার সময় জ্বালাইছি, সংখ্যক আশীর্বাদে বাজাইছি, কিন্তু পরপর 2-3টা ঘটনা প্রত্যক্ষ করার পর এই জায়গাটা আমি মান্য নিতে পারছি না। এবং আমার ত্রিপুরা রাজ্যের পুরান কার্যকর্তা, লাখো লাখো পুরান কার্যকর্তা, খ্রিস্টাব্দ থেকে শুরু করে অনেকেই অনেকভাবে ট্র্যাপ হইতেছে, হুমকি হইতেছে, ধমকি হইতেছে, বিচার হইতেছে না, কোনো বিচার নাই। তার লাগি তো কোনো মোমবাতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ আমার সদ্য সমাপ্ত নির্বাচন, এডিসি নির্বাচন, আমার পাহাড়ি ভাইরা, জনজাতি ভাইরা
পার্টিকুলার অপরাধে আক্রান্ত কিছু না কিছু হয়েছে, কোনো প্রতিক্রিয়া নাই। একটা মোমবাতি কি জ্বলতে পারতো না? আজকে যেহেতু জ্বলতেছে, এখানে তো একটা মোমবাতি এগুলো জ্বলতে পারতো, আপিল করতে পারতো। আর লাগে আমার মনে হয়েছে যে আমাদেরকে উপেক্ষিত করা হইতেছে রাজ্য থেকে। রাজ্যের খুব সম্ভবত 4 তলাতে একটা অফিস, 2 জন 4 ক্লাস কর্মচারী দিয়ে চলছে একটা কমিশন, এবং এই অ্যাট্রোসিটি অ্যাক্ট বলে আমরা আমাদের প্রত্যেকটা মানুষকে এসসির আমরা আমরা নিরাপত্তা বোধ করি এই আইনের বলবতের মধ্য দিয়ে। এই 3 বছরে এবং বিগত জানি না, এই 3 বছরে এই অ্যাট্রোসিটি অ্যাক্টে মাত্র 3 খানা কেস হয়েছে, 2 খানা কেসের রায় হয়েছে, 1 খানার এখনো রায় হয়নি। আজ থেকে 6 মাস আগের রিপোর্ট আপনারা জেনে দেখবেন। আমার দলিত ভাইদের, শুধু তাই নয়, আমাদের এসটি ভাইদেরও অ্যাট্রোসিটি অ্যাক্ট ছিল ত্রিপুরা রাজ্যে। এই অ্যাট্রোসিটি অ্যাক্ট আজকে ত্রিপুরাতে নেই। দলিত এসটিদের জন্য সেই অ্যাট্রোসিটি অ্যাক্ট নিয়ে যাওয়া হয়েছে শিলংয়ে। সংখ্যায় তো তারা কম নয়। আজকে কেন আমাদের সাথে এই ধরনের প্রতারণা? তাই বলছি, জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে এবং প্রত্যেকটা মানুষকে জানাতে হবে। যেহেতু এতদিন কোনো সরকার করেননি, আমরা আমাদের প্রত্যেকের অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করাতে হবে এবং প্রত্যেকের অধিকার আদায়ের যে লড়াই, অধিকার প্রতিষ্ঠার লড়াই আমাদের লড়তে হবে। আর না হলে ভারতবর্ষ ত্রিপুরা রাজ্য থেকে আমরা যারা আছি, সাধারণ মানুষ, শ্রমিক, গরিব, মেহনতি, দলিত, মাইনরিটি, ওবিসি, আমরা সমস্ত অংশের মানুষ আমরা নিঃশেষিত হয়ে যাব। তাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে শুধু আমি আপিল করছি, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা অধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা করব। লড়াই প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে আমরা অর্থনৈতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পানীয় জল সব দিক দিয়ে যেন আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে পারি। এই অধিকারের লড়াইয়ে আপনারা সবাই সামিল হবেন, এই আশা এবং আকাঙ্ক্ষাটুকু রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে কামনা করছি। এবং সর্বশেষ কামনা আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের করছি, আপনাদের মাধ্যমে এই সমাজের অপসংস্কৃতি, সমাজের অপসংস্কৃতি, সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাণ্ডারিকে সঠিক তথ্য উপস্থাপনার মধ্য দিয়ে এই সমাজ সংশোধিত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই সামাজিক মাধ্যমগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন আর প্রিন্ট মিডিয়াগুলো বলুন, প্রত্যেকটা সামাজিক যে নেই প্রতিষ্ঠা, সমাজের মধ্যে অস্থিরতা, বিশৃঙ্খলা, সমস্ত কিছু আঙ্গুল দিয়ে, অপরাধ প্রবণতার আঙ্গুল দিয়ে যে এই কাজটা অন্যায় এবং সে অন্যায় করেছে, আগামী দিন আপনাদের হাত ধরে আপনারা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন আজকের দিনে, এবং আপনাদের হাত ধরে আমি চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষের অধিকারের আপিল আপনাদের মাধ্যমে হবে এবং আপনারা সুরক্ষিত হবেন। আপনাদের অসংখ্য সাহায্য চেয়ে আমি আমার মূল বিষয়ের আলোচনা শেষ করছি। আপনাদের সকলকে নমস্কার এবং রাজ্যবাসীকে নমস্কার। অধিকার ফিরিয়ে দিতে কোন জায়গাতে আপনার অসুবিধা হচ্ছে? সরকারের কিরকম সহযোগিতা পাচ্ছেন কি না পাচ্ছেন? আমার কোনো অসুবিধা নাই, আপনারাই বলুন, আপনারা কি অধিকার ভোগ করছেন? রাজ্যবাসী প্রত্যেককে যদি প্রশ্ন করা হয় আপনারা কি অধিকার ভোগ করছেন? আমি কি প্রথম এমএলএ? এরা কি এমএলএ ছিল, কি সব দল ছিল, কি ছিল? ত্রুটিটা কোন জায়গায় এটা আমরা জানি। একটা জিনিস আমি বলছি, যেহেতু আপনারা প্রশ্ন করছেন, আমি কি প্রথম এমএলএ? আমার কেন আজকে এই জায়গাতে? কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো সংগ্রাম, কোনো না কোনো লড়াই শুরু তো একটা জায়গা থেকে হয়। আজ পর্যন্ত দাদা আপনিই বলুন, কেউ কি কোনো অধিকার ভোগ করছে প্রকৃতপক্ষে? আপনি কি করছেন? আপনি করছেন অধিকার? এর জন্য দায়ীটাকে আপনি কাকে দায়ী করছেন? এই যে অধিকার পাচ্ছেন, এই অধিকার আমি প্রথমেই বললাম, প্রদীপ মোমবাতি যেমন নিজের জ্বলে অন্যকে আলোকিত করে নিঃশেষিত হয়ে যায়, ঠিক তদ্রূপ শুধু একটাই অধিকার আমরা প্রয়োগ করছি, যে ভোটাধিকার। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজকে এই ভোটার সমাজ সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের এই লড়াই সেই লড়াই না রেখে প্রত্যেকটা মানুষের লড়াই
মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য যদি হওয়া উচিত ছিল, হয়নি। যদি হতো আজকে আমাদের এই দিন দেখার প্রয়োজন ছিল না। পাশাপাশি আপনি বলুন, আমি বলুন আর আপনি বলুন, এই রাজ্যবাসী বলুন আর এই ভারতবাসী বলুন আর এই বিশ্ববাসী বলুন, আমরা যারা পিতা, আমরা যারা মাতা, আমাদের ভবিষ্যৎ কি? প্রত্যেকটা মানুষের একটাই ভবিষ্যৎ, সে দরিদ্র হোক আর ধনী হোক, সে অশিক্ষিত হোক আর উচ্চশিক্ষিত, প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ একটাই, তার সন্তানরা যেন তার থেকে ভালো একটা অবস্থানে থাকে। নিজের ঘরাস না খেয়ে সন্তানকে খাইয়ে, নিজে না করে সন্তানকে পড়িয়ে, নিজে ভোগ না করে সন্তানের মানুষের জন্য নিজেকে নিঃশেষিত করছে। কিন্তু তিনি কি পারছে? না পারার কারণ একটাই, এই যে শিক্ষার অধিকার। কোথায় শিক্ষার অধিকার? সংবিধানে তো বর্ণিত ছিল আমাদের স্বাধীন সাম্যের অধিকার, শিক্ষার অধিকার। কেন হচ্ছে না? কারণ আপনারা বলুন, আমরা বলি আজকে রাজনীতি হওয়া উচিত ছিল। আজকে শিক্ষাটা যদি এমন একটা জায়গাতে পৌঁছতো যা শতকরা 100% শিক্ষিত, আমি যদি রাজনীতি করি, আমি যদি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়ে গুরুত্ব আরোপ করি, প্রত্যেককে যদি আমি শিক্ষিত করি, তাহলে সমস্ত, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে সুশিক্ষা। সবচেয়ে প্রথম আঘাত করা হয়েছে আমাদের সেই শিক্ষাকে। বলুন আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষার ব্যবস্থা, বলুন কোন জায়গাতে এখন পর্যন্ত কোন জায়গাতে আছে? প্রথম প্রশ্ন, আপনি বলেছেন অধিকারের আন্দোলনে সামিল